আমি যেই প্রশ্নটা সবচেয়ে বেশি পাই যে, আমি যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করছি, এআই নিয়ে কাজ করছি। এই এআই, হাইটেক প্রযুক্তি, যেহেতু আমি প্রযুক্তির একজন প্রবক্তা, সেজন্য এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে যে, আমাদের যে কাজগুলো মানে হিউম্যানের যে কাজগুলো, সেগুলো যখন যন্ত্রের কাছে চলে যাচ্ছে, বিশেষ করে আমাদের কাছ থেকে কিন্তু কায়িক পরিশ্রমের কাজগুলো কিন্তু অনেক আগেই চলে গেছে যন্ত্রের কাছে। এর পাশাপাশি আমরা যদি ডিসিশন মেকিং যেই কাজগুলো, বিশেষ করে আমরা যেগুলো ডেটা থেকে যে সিদ্ধান্তগুলো নেই, মানে আমরা অ্যাজ এ হিউম্যান আমরা যখন ডেটা থেকে একটা সিদ্ধান্ত নেই, সেই কাজগুলো যখন আবার যন্ত্রের কাছে চলে যাচ্ছে, যাতে আমাদের ধরা যাক একটা সেলফ ড্রাইভিং কার, মানে আগে সেলফ ড্রাইভিং কারে আমি বসে আমি একটা গাড়িতে বসে কিন্তু আমাকে ড্রাইভিং করতে হতো। মানে পুরোটা রাস্তার সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হতো। সেখানে একটা সেলফ ড্রাইভিং কার যখন নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে পয়েন্ট A থেকে পয়েন্ট B তে যেতে পারছে। তার মানে হচ্ছে গিয়ে এটা একটা ক্রুড এক্সাম্পল যে কিভাবে আসলে সিদ্ধান্তগুলো আস্তে আস্তে যন্ত্রের কাছে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে এ ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু আস্তে আস্তে যন্ত্রের কাছে চলে গেলে সেই কাজগুলোর আ মানুষ কাজ হারাবে। আর সেজন্যই কিন্তু গ্লোবালি এটা নিয়ে কিন্তু ওয়ার্কআউট হচ্ছে এবং সেখানে আ সামাজিক নিরাপত্তা তহবিল বা সোশ্যাল সেফটি নেট এর পাশাপাশি আমাদের যে অন্যান্য রিস্কিলিং প্রসেস, যে আমাদের আ যারা কায়িক পরিশ্রম করছেন তাদেরকে কিভাবে আরেকটা হাই স্কিলড জবে নিয়ে আসা যায়। এ ধরনের অনেক কিছুই কিন্তু হচ্ছে। বাট এর পাশাপাশি আমি যখন ১৭ বছর আগে ডেটা নিয়ে কাজ শুরু করলাম, তখন থেকেই কিন্তু আমাকে একটা ধারণা দেওয়া হয়েছিল এবং আমাকে অনেকে বলেছিলেন যে এই এটার পাশাপাশি আমাদের কিন্তু অন্যান্য জিনিসগুলো চিন্তা করতে হবে যে কিভাবে আমাদেরকে এই রিস্কিলিং এবং এর পাশাপাশি কিভাবে মানুষের জবটাকে যাতে আমাদেরকে রিপ্লেস করার পাশাপাশি আর কি করা যায় সেটা নিয়েও কিন্তু আমাদেরকে ভাবতে হবে, লিখতে হবে, পড়তে হবে এবং সেজন্যই আমি যখন এটা নিয়ে আ আমার এই ৭ টা বই যখন লিখলাম, এর বইগুলোর ২ টো বইয়ে, লাস্টের ২ টো বইয়ে কিন্তু আমি এটা নিয়ে ডিটেইল লিখেছি এবং এটা নিয়ে আসলে আমরা এভাবে কাজ করেছি যে, ধরা যাক আমার যে হাতে কলমে বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটাতেও কিন্তু আমি একদম শেষ পর্যায়ে কিন্তু আমি লিখেছি যে কিভাবে একটা আ আমাদের সামনের কাজগুলো কি হতে পারে? মানুষের সামনে কাজ, সেখানে সর্বজনীন ন্যূনতম আয়, এই ব্যাপারটা কিভাবে কাজ করবে? এবং এর পাশাপাশি আমরা যদি এভাবে চিন্তা করি যে না, সর্বজনীন ন্যূনতম ন্যূনতম আয় মানে জনীন ন্যূনতম আয়ের ফ্রেমওয়ার্কটা কি হতে পারে? সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়েছি এবং এর পাশাপাশি আমার যে বইটা এখনো আ আমি মনে করি যে খুব আ সামাজিক আ পার্সপেক্টিভ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, সেটার ফ্রেমওয়ার্ক থেকে কিন্তু আমি এখানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা এবং কিভাবে এটা আসলে ওয়ার্কআউট করবে এবং তার পাশাপাশি সর্বজনীন ন্যূনতম আয়, এর পাশাপাশি আইডেন্টিফিকেশন এর জন্য ব্লকচেইন বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করবে এবং সেখানে এই যে ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটা আসলে কোথায় কাজ করবে এবং কোন লেভেলে কাজ করবে, সেটা নিয়েও কিন্তু আমরা আ বলেছিলাম যে বাংলাদেশে যে বিশালকার যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা, সোশ্যাল সেফটি নেট, সেটার ব্যাপারে আসলে আমরা কিভাবে ওয়ার্কআউট করছি। সবচেয়ে বড় যে জিনিসটা এখানে কাজ করবে যে আসলে আমরা যাই বলি না কেন, এই সবকিছুর মধ্যে কিন্তু আ স সর্বজনীন ন্যূনতম আয়, এই ব্যাপারটা চলে আসবে। তো সর্বজনীন ন্যূনতম আয় ব্যাপারে আমি সরাসরি কিছু বলার আগে আমরা শুনে আসি যে আসলে সর্বজনীন ন্যূনতম আয়ের ব্যাপারে কারা কি বলছে এবং এর পাশাপাশি আমরা যদি এটাকে Reading একটু about an old plan, আউট করি, something that has been proposed by বুঝি। some of history's leading thinkers. The philosopher Thomas More first hinted at it in his book Utopia more than 500 years ago. And its proponents have spent the spectrum from the left to the right, from the civil rights campaigner Martin Luther King to the economist Milton Friedman. And it's an incredibly simple idea: ইট ইজ basic income guarantee. What it is? Well, that's easy. It's a monthly grant, enough to pay for your basic needs: food, shelter, education. It's completely unconditional, so no one's going to tell you what you have to do for it, and no one's going to tell you what you have to do with it. The basic income is not a favor, but a right. There's absolutely no stigma attached. So, as I learned about the true nature of poverty, I couldn't stop wondering. I mean,
Is this the idea we've all been waiting for? Could it really be that simple? And in the 3 years that followed, I read everything I could find about basic income. I researched the dozens of experiments that have been conducted all over the globe. Basic income. And it didn't take long before I stumbled upon the story of a town that had done it, had actually eradicated poverty, but then nearly everyone forgot about it. This story starts in Dauphin, Canada. In 1974, everybody in this small town was guaranteed a basic income, ensuring that no one fell below the poverty line. And at the start of the experiment, an army of researchers descended on the town. For 4 years, all went well. But then a new government was voted into power. And the new Canadian cabinet saw little point to the expensive experiment. So when it became clear there was no money left to analyze the results, the researchers decided to pack their files away in some 2,000 boxes. 25 years went by. And then Evelyn Forget, a Canadian professor, found the records. And for 3 years, she subjected the data to all manner of statistical analysis. And no matter what she tried, the results were the same every time. The experiment had been a resounding success. Evelyn Forget discovered that the people in Dauphin had not only become richer, but also smarter and healthier. The school performance of kids improved substantially. The hospitalization rate decreased by as much as 8.5%. Domestic violence incidents were down, as were mental health complaints. And people didn't quit their jobs. The only ones who worked a little less were new mothers and students who stayed in school longer. Similar results have since been found in countless other experiments around the globe, from the US to India. So, here's what I've learned. তো বুঝতে পারছেন যে আসলে ইউনিভার্সাল বেসিক ইনকাম বা আমরা সর্বজনীন ন্যূনতম আয় ব্যাপারটা আসলে আমি আমার বইতে লিখেছি যে কিভাবে ট্যাক্সেশন সিস্টেমটা আসলে কিভাবে ওয়ার্কআউট করা যায় এবং ট্যাক্সেশন সিস্টেমের পাশাপাশি আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে এবং এটা খুবই একটা সিম্পলিফাইড আইডিয়া এবং যেহেতু আমরা প্রযুক্তির কাছে আমাদের যে ওয়ার্কআউটটা আছে সেই প্রযুক্তির ব্যাপারটা আমাদেরকে আসলে দেখতে হবে এবং এর পাশাপাশি প্রযুক্তি আমাদেরকে যাতে আমাদেরকে একদম আমাদের কাজগুলোকে যেভাবে নিয়ে নিচ্ছে তার পাশাপাশি আমরা আসলে কিভাবে এই জিনিসটা ওয়ার্কআউট করতে পারি সেটা নিয়েও আসলে মানে এখানে বলা হয়েছে। তবে এটা ঠিক যে আমি চেষ্টা করেছি আমার বইয়ে এই ফ্রেমওয়ার্কটা নিয়ে আলাপ করার জন্য এবং আমি এটাও বলেছি যে কিভাবে একটা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাওয়ার একটা মানে একটা কাইন্ড অফ লাইক ট্যাক্সেশন সিস্টেম করা যায়, যেই ট্যাক্সেশন সিস্টেমটা আসলে একটা লেভেলে নিয়ে আসা যায়। বিকজ দিন শেষে আমাদের জনগণকে যদি একটা লেভেলে সাপোর্ট দিতে হয় তাহলে আমাদেরকে এফিশিয়েন্ট হতে হবে এবং সেই এফিসিয়েন্সিটা কীভাবে আসবে এবং সেটার একটা বড় অংশ আমি এখানে এই বইটাতে আমি ওটাই কাভার করেছি যে আমরা যখন এটি নিয়ে আলাপ করেছি এবং সেখানে কিন্তু এই বইয়ের মধ্যে এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি আমরা নজর দিয়েছিলাম যে কিভাবে দেশের সার্ভিসগুলোকে সহজ করা যায়, মানে সরকারি সার্ভিসগুলোকে সহজ করা যায়, নীতি নির্ধারণী ড্যাশবোর্ড কিভাবে কাজ করা যায়, তারপর হচ্ছে কি আইডেন্টিফিকেশনটা কিভাবে আমাদের বাংলাদেশের আইডেন্টিফিকেশনটা কিভাবে ওয়ার্কআউট করা যায় এবং আমাদের ভর্তুকি যে বন্টন ব্যবস্থাপনা ভর্তুকিটা আসলে কিভাবে আমরা ওয়ার্কআউট করব, পাশাপাশি আয়কর পদ্ধতিটা আসলে কিভাবে আরো ফ্যান্টাস্টিকভাবে ইয়ে করা যায়, নীতিমালা তৈরি করতে কিভাবে এআইয়ের ব্যবহার করা যায় এবং ফাইনালি একটা সামগ্রিক প্রস্তাবনা আমি দিয়েছিলাম যে কিভাবে একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রণালয় আসলে এবং তার পাশাপাশি এই জিনিসটা কিভাবে ওয়ার্কআউট করা যায়। আসলে দিন শেষে সবকিছুর পেছনেই কিন্তু প্রযুক্তি আছে এবং এই প্রযুক্তিটা আসলে আমরা কিভাবে ওয়ার্কআউট করব এবং ফাইনালি এই প্রযুক্তিটা কিভাবে আমাদের সাথে আমাদের কাজে আমাদের বেনিফিটে আমরা ব্যবহার করব, সেটাই হচ্ছে কি আমাদের আসল পয়েন্ট। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।